সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক আহত। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর। হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই, আশাবাদ ব্যক্ত করলেন বিএনপি নেতা অ্যানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক আহত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ নায়েম নামের এক যুবক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা 11টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত নায়েম বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে গরুর জন্য ঘাস কাটতে বালিয়াডাঙ্গি উপজেলার কোটপাড়া সীমান্ত এলাকার 385 নম্বর খুঁটির কাছে যান তার ছেলে নাইম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয় লোকজন নাইমকে উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকালু বলেন, বিএসএফ এর গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছেন, তবে এ বিষয়ে বিজিবির সদস্যরা কোনো কিছু জানাতে পারেননি। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। শনিবার বেলা 3:30টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 5 সেনা সদস্য সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা হলেন চ্যানেল 24 এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবুপদ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা 3টার দিকে ওই 3 ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের 2 পাশের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের সঙ্গে হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর। সদ্য সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি আজ শনিবার বিকেলে তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সঙ্গে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা জানান। পরে সেখানে সমবেতদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ ঘোষণা দেন। লতিফ সিদ্দিকী বলেন, আমি আজ মাওলানা ভাসানীর মাজারে এসেছি উপলক্ষ হিসেবে। লক্ষ্য হলো 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং 75 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে যুদ্ধ এখানে শুরু হয়েছিল এবং আজও এই বাংলার গণমানুষের, নিপীড়িত মানুষের, অধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে যিনি পরিচিত, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাকে আমি সমর্থন করি। তার সঙ্গে আমৃত্যু আমি থাকব, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না। মাওলানা ভাসানীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থনে, বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ স্বীকারে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
পরে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা শেষ করে বলেন, মাওলানা ভাসানী আমাদের চিত্তকে শুদ্ধ করুন। হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে সে বিষয়ে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। জাতিসংঘ এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাবো। তিনি আরো বলেন, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও চিঠি দেব। সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই, মন্তব্য অ্যানির। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন। শনিবার বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারি ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অ্যানি লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি বলেন, ডক্টর ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। এজন্য সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। বিএনপি ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে রয়েছে। অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ নাগরিক। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ বিশিষ্ট নাগরিক। শুক্রবার এক বিবৃতিতে এর দাবি জানিয়েছেন তারা। এই ৫ বিশিষ্ট নাগরিক হলেন বাংলাদেশের নারীবাদী সংগঠন নারী পক্ষের সদস্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, নেপালের লেখক এবং হিমাল সাউথ এশিয়ান সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মানি দীক্ষিত, নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার সুশীল পিয়াকুরেল এবং শ্রীলঙ্কার সাংবাদিক ও সমাজকর্মী লক্ষণ গুণাসেকারা। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিবৃতিটি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে এবং তা কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবান করেছে। ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে। এতে দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই ৫ বিশিষ্ট নাগরিক। সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি করার দাবি আন্দোলনকারীদের। ক্ষমতার পালাবদলে বিচারালয়ের শীর্ষ পদে পরিবর্তনের পর বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার খবর এলেও তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের পাশে শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের ৭ বিচারকের মধ্যে বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম পদত্যাগ করেননি। তাকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে বলে বিকালে খবর আসে। সেই প্রসঙ্গ ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দাবিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আমরা জেনেছি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে মোহাম্মদ আশরাফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত পতনের বছর তিনি হাসিনাকে সার্ভ করেছেন। তাই আমরা এ নিয়োগ প্রত্যাখ্যান করছি।